আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের প্রথম ক্লাস। তোমাদের সাথে আসলে আমার ক্লাসরুমে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু এই মহামারীর কারণে আমরা অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাস, বিষয় জীববিজ্ঞান, প্রথম পত্র। আজকের এই অনলাইন ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। আমার পদবি হলো সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে প্রথমত পরিচিতিমূলক কার্যক্রমকে ঘিরে। আজকে আমরা প্রথমে জানবো ঢাকা সিটি কলেজের সংক্ষিপ্ত পরিচয়, তারপর একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তক সম্পর্কে, ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস, ঢাকা সিটি কলেজের পরীক্ষা পদ্ধতি, জীববিজ্ঞানের প্রাথমিক কিছু ধারণা নিয়ে আলোচনা করা হবে। কৃতজ্ঞতা স্বীকার। ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মী যাদের মূল্যবান পরামর্শ, প্রয়োজনীয় তথ্য, মেধা ও শ্রমের দ্বারা এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনলাইন ক্লাস নিতে যারা কারিগরি সহায়তা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, আমরা বলেছিলাম যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই ছিল ঢাকা সিটি কলেজের সংক্ষিপ্ত পরিচিতি। ঢাকা সিটি কলেজ আসলে একটা স্ব অর্থায়নে পরিচালিত, রাজনীতি মুক্ত, ধূমপান মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি স্থাপিত হয় 1957 সালে। ঠিকানা 12 নম্বর 5, রোড নম্বর 2, ধানমন্ডি, ঢাকা 1205। কলেজের কোড 1250, EIIN নম্বর 107975। ওয়েবসাইট সবাই জানো, www.dhakacitycollege.edu.bd। ইমেল dhakacitycollege1250@gmail.com। EIIN নম্বর অনেকেই জানো না এক্সটেনশনটা কি, এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার। ঢাকা সিটি কলেজের বার্ষিক কার্যক্রম, এই বইটা তোমাদের কলেজ সরবরাহ করবে। যারা কলেজ থেকে নিয়েছো ইতিমধ্যে, নিয়ে তারা, যারা নাও নাই তারা কলেজ থেকে এটা সংগ্রহ করে নিও। এখানে আমাদের ঢাকা সিটি কলেজের কিভাবে কি ড্রেস পড়তে হবে, কিভাবে নিয়ম নীতি কিভাবে চলতে হবে, তারপরে হলো সিলেবাস, তারপরে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, কলেজের রেজাল্ট সম্পর্কে, টিচারদের নাম, ডিপার্টমেন্টের নাম, এগুলো সবই দেওয়া আছে। তোমরা ফার্স্ট ইয়ারে যে বইটা পড়বা, আমরা সাধারণত এই ডক্টর মোহাম্মদ আবুল হাসান জীববিজ্ঞান প্রথম পত্র, এই বইটাকে রিকমেন্ড করে থাকি ফার্স্ট ইয়ারের জন্য। একাদশ শ্রেণী সবাই এই বইটা অবশ্যই কিনবা। এই বইটা তো অবশ্যই কিনবা, এবং এর সাথে আরো একটা সাপোর্টিং বই কিনে রাখতে পারো যাদের সামর্থ্য আছে। সে বইটা হতে পারে এই কাজল ব্রাদার্স লিমিটেডের এই বইটা। এখানে রাইটার হলো বিলকিস বানু, মাজেদা বেগম, মোহাম্মদ নাদির হোসেন, রাশেদা বেগম, ফৌজিয়া ফেরদৌস। আবুল হাসান তো কিনবাই, প্লাস তার সাথে আরেকটা সাপোর্টিং বই হিসেবে এই বইটা কিনতে পারো, অথবা অথবা মুবিন পাবলিকেশনস এর এই ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের লেখা জীববিজ্ঞান প্রথম পত্র, এটা কিনতে পারো। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে তারা দুটো বই কিনবা। এক নম্বর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, এটা তো সবাই কিনবা, এবং এর সাথে কাজল বাদাসের কিনতে পারো একটা, অথবা মুবিন পাবলিকেশনস এর একটা কিনতে পারো। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের দুটো বই থাকলে
তোমাদের জন্য ভালো হবে। এখানে আমরা আরো একটা বই দিয়েছি, হ্যাঁ, এটা হলো গাজী পাবলিশার্স এর বই, রাইটার গাজী আজমল শফিউর রহমান। হ্যাঁ, এই বইটাও আছে, কিন্তু আসলে এই বইটা আমরা রেফার করি না, যদিও আমাদের প্রসপেক্টাসে এই বইটার নাম দেওয়া আছে। কারণ আহ গাজী আজমলের বইটা হলো সেকেন্ড পেপার বেশি ভালো, ফার্স্ট পেপারটা অত বেশি চলে না। আচ্ছা, গাজী পাবলিশার্স এর আরেকটা বই আছে, সেটা হলো ব্যবহারিক বই। ব্যবহারিক বই তোমরা ইচ্ছা করলে কিনে রাখতে পারো অথবা নাও কিনতে পারো, কারণ তোমাদের যে থিওরি বই আছে, এই থিওরি বই প্র্যাকটিক্যালের সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা আসছি জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে। একাদশ শ্রেণী বিজ্ঞান, ঢাকা সিটি কলেজ, প্রথম সেমিস্টার পরীক্ষা, তৃতীয় সেমিস্টার পরীক্ষা। তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে আমরা দুটো সেমিস্টারে ভাগ করেছি, প্রথম সেমিস্টার আর এটা হলো দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারে বইয়ের অর্ধেক অংশ থাকবে, দ্বিতীয় সেমিস্টারে বইয়ের বাকি অংশ থাকবে। প্রথম সেমিস্টারে যে অধ্যায়গুলো আছে, 1 নম্বর অধ্যায় কোষ ও কোষের গঠন, 2 নম্বর অধ্যায় কোষ বিভাজন, 3 নম্বর অধ্যায় কোষ রসায়ন, 4 নম্বর অধ্যায় অণুজীব, 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন এবং একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। তাহলে আমরা এই 6টা অধ্যায় হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা, আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আরো 6টা অধ্যায়। অধ্যায়ের নাম হলো শৈবাল ও ছত্রাক পঞ্চম অধ্যায়, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা ষষ্ঠ অধ্যায়, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ সপ্তম অধ্যায়, টিস্যু ও টিস্যুতন্ত্র অষ্টম অধ্যায়, নবম অধ্যায় হলো উদ্ভিদ শারীরতত্ত্ব, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। তাহলে প্রথম সেমিস্টারে আমরা বইয়ের 6টা অধ্যায় পড়বো, দ্বিতীয় সেমিস্টারে আমরা বইয়ের 6টা অধ্যায় পড়বো। প্রথম অধ্যায়ে আমরা পড়বো 1 থেকে 4 নম্বর অধ্যায় এবং 10ম এবং 11তম, এই 6টা অধ্যায় প্রথম সেমিস্টারের জন্য। আচ্ছা, এবার আমরা আসছি ব্যবহারিক সিলেবাস। তাহলে ব্যবহারিকে 1 নম্বরে আছে মাইটোসিসের ধাপসমূহ। তোমরা সবাই জানো মাইটোসিসের 5টা ধাপ রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ তোমরা ব্যবহারিক করবা। ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ, 3 নম্বর নমুনা পর্যবেক্ষণ। নমুনা হিসেবে এখানে থাকবে ইউরোথ্রিক্স, এটা এক ধরনের ছত্রাক, এটা এক ধরনের শৈবাল। ইউরোথ্রিক্স হলো এক ধরনের শৈবাল, এই শৈবালের দৈহিক গঠন। এবং অ্যাগারিকাসটা হলো এক ধরনের ছত্রাক, এর ফ্রুট বডি পর্যবেক্ষণ। 4 টেরিস হলো ফার্ন, বা তোমরা সকলেই জানো ঢেঁকি শাক, ঢেঁকি শাকের সাইন্টিফিক নেম হলো টেরিস। টেরিসের স্প্রোফাইটিক দশা, ফার্নের পোথালাস, সরাসের গঠন পর্যবেক্ষণ। 5 সাইকাসের মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিল পর্যবেক্ষণ। 6 নম্বর মালবেসি গোত্র শনাক্তকরণ। মালবেসি হলো একটা গোত্র, যার নমুনা উদ্ভিদ হলো জবা। এই জবা ফুলের তোমরা গোত্র শনাক্তকরণ ব্যবহারিক শিখবা। 7 সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতার পরীক্ষা। 8 অবাধ শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন পরীক্ষা। 9 একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন পর্যবেক্ষণ। 10 পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ। এই হলো ব্যবহারিক সিলেবাস। আচ্ছা, এবার আমরা যেটা আসতেছি সেটা হলো ঢাকা সিটি কলেজের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। এইচএসসি প্রথম বর্ষ ব্যবহারিক আছে এমন বিষয়ের ক্ষেত্রে এখানে আছে কি, পরীক্ষার নাম ইভ্যালুয়েশন টেস্ট। ইভ্যালুয়েশন টেস্ট মানে হলো মূল্যায়ন পরীক্ষা। এখানে প্রশ্ন থাকবে 15টি এমসিকিউ, প্রত্যেকটার জন্য মার্কস 1, তাহলে 15 মার্কস, এবং 3টি থাকবে সিকিউ। একটা সিকিউ থাকবে 4টা কোশ্চেন, জ্ঞান অনুধাবন প্রয়োগ, আর এটা হলো বিশ্লেষণমূলক। তাহলে এরকম 1 2 3 4 10, এরকম 3টা সিকিউ থাকবে, 3 10 30, তাহলে 15 + 30 45। সময় থাকবে
1 ঘন্টা 45 মিনিট। প্রথম সেমিস্টারে আরো একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার নাম হলো সেমিস্টার পরীক্ষা বা সেমিস্টার এক্সামিনেশন। এখানেও প্রশ্নের ধরন ঠিক একই রকম, 15টি এমসিকিউ এবং 3টি সিকিউ। পূর্ণমান 15 যোগ 30 45, সময় 1 ঘন্টা 45 মিনিট। তাহলে প্রথম সেমিস্টারে আমরা মোট কয়টা পরীক্ষা পাচ্ছি? 2টে পরীক্ষা, একটা হলো ইভ্যালুয়েশন টেস্ট আর একটা হলো সেমিস্টার এক্সামিনেশন। পরীক্ষার ডেটগুলো পরে হয়তো জানানো হবে, যদিও ইতে দেওয়া আছে, আমাদের প্রসপেক্টাসে দেওয়া আছে, হয়তো এই করোনা মহামারীর কারণে সেটা সময় মতো নাও হতে পারে, পরে সিদ্ধান্ত জানানো হবে। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার নাম হলো ক্লাস টেস্ট, শ্রেণী পরীক্ষা। এখানে থাকবে 5টি এমসিকিউ ও 1টি সিকিউ। 5টি এমসিকিউ এর জন্য 5 এবং 1টি সিকিউ এর জন্য 10, মোট 15। এখানে কোনো অপশন থাকবে না, হ্যাঁ, যা প্রশ্ন দেওয়া হবে সেটাই তোমরা লিখবা। এবং এই পরীক্ষাটা, ক্লাস টেস্ট পরীক্ষাটা, তোমাদের ক্লাসের যে টাইম 45 মিনিট, সেই 45 মিনিট টাইমের মধ্যেই আমরা এটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এখানে সময় থাকবে 35 মিনিট। এটা দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে। দ্বিতীয় সেমিস্টারে আরো একটা পরীক্ষা আছে, 11 ক্লাস ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ এটা পুরো বইয়ের পরে পরীক্ষা হবে। ফার্স্ট পেপার মানে উদ্ভিদ বিজ্ঞান যে বইটা আছে, এই বইটা পুরো বইটা থেকে আমরা কোশ্চেন করব। এখানে এমসিকিউ থাকবে 25টি এবং 5টি সিকিউ থাকবে। এখানে অপশন থাকবে, সিকিউ এর ক্ষেত্রে অপশন থাকবে, হয়তো আমরা 7টা বা 8টা কোশ্চেন দিব, তার মধ্যে 5টা সিকিউ হয়তো তোমাদেরকে লিখতে বলবে, আর 25টা এমসিকিউ থাকবে। তাই 25টা এমসিকিউ এর জন্য 25 মার্ক, আর 5টি সিকিউ 5 10 50, এইভাবে 75। মোট সময় 3 ঘন্টা। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে যে ব্যবহারিক ক্লাসগুলো তোমরা করবা, সেই ব্যবহারিক ক্লাসগুলো সেখান থেকে আমরা পরীক্ষা নেব। তো এইখানে মানবন্টন এরকম যে নোটবুক, তোমরা যে খাতাটা তৈরি করবা, প্র্যাকটিক্যাল উদ্ভিদ বিজ্ঞান যে খাতাটা তৈরি করবা, এই খাতাটা তৈরি করা হলে, ভালোভাবে তৈরি করা হলে, এখানে থাকবে 3, এখানে থাকবে 3। ব্যবহারিক ক্লাসে উপস্থিতি ও দক্ষতা, এটার জন্য থাকবে 5। মানে ব্যবহারিক ক্লাস যখন করা হবে তখন একটা উপস্থিতি নেওয়া হবে, এবং ক্লাসে পারফরমেন্স কার কিরকম এটা টিচাররা মার্কস করে রাখবেন, এবং সেই অনুযায়ী তোমরা তখন মার্কসটা পাবে। কেউ 5-এ 5 পেতে পারো, কেউ 4 পেতে পারো। পরীক্ষণ মানে একটা খাতা সরবরাহ করা হবে, এবং সেই খাতায় তোমাদের কিছু লিখতে হবে, এবং সেই লিখাতে আছে 17। তাহলে 3 5 8, 8 আর 17 25। এবং প্র্যাকটিক্যালে সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এইভাবে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হবে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, অনেকেই দেখছো চ্যাট বক্সে তোমাদের নাম এবং নামের পাশে রোল নাম্বার লিখে দিবা। হ্যাঁ, এটা তোমাদের উপস্থিতি হিসেবে কাউন্ট করা হবে। ক্লিয়ার? নাম এবং নামের পাশে রোল লিখে দিবা। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে লেখো। যারা অলরেডি লিখেছো, অলরেডি 35 জন মতো লিখেছো, এইভাবে লিখবা। আচ্ছা, এখন আমরা আসি জীববিজ্ঞানের প্রাথমিক কিছু ধারণা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আসি জীব কারা। এটা একটা সাধারণ একটা কোশ্চেন, কেউ কি অ্যান্সার দিতে চাও? জীব কারা? না পারলে আমি বলে দেব। কেউ বলতে চাও জীব কারা? হ্যালো, কেউ বলতে চাও? তাহলে বলো। সৌম্য। স্যার, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। হ্যাঁ, এটা বলা যায়, কিন্তু এটা আসলে একটু নিচু ক্লাসের জন্য হলো। এখন তোমরা যথেষ্ট বড় হয়েছো, ইন্টারমিডিয়েট পড়তেছো, এখানে একটু ভালো করে বলতে হবে। স্যার, হ্যাঁ, বলো। যাদের জীব আছে এবং যারা বংশবৃদ্ধি করে এবং যারা চলাচল করতে পারে তাদেরকেই জীব বলা হয়। আচ্ছা, মোটামুটি চলাচল ভাই, গাছও তো চলাচল করতে পারে না, তাহলে তো গাছ হইলো না। মানে যারা খাদ্য গ্রহণ করে, মানে অভ্যন্তরীণ চলন আছে তো, বক্র চলন এবং অভ্যন্তরীণ চলন আছে তো। আচ্ছা, কিছুটা হয়েছে, তোমাকে মার্কস দেওয়া যায় কিছুটা।
আচ্ছা আমি এবার বলি জীব কারা। জীব হলো যে যারা খাদ্য গ্রহণ করতে পারে, ক্লিয়ার, যারা বংশবৃদ্ধি করতে পারে। বিপাক, বিপাক ক্ষমতা সম্পন্ন। আর একটা হলো পরিচলন, পরিচলন 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 করতে পারে, এবং যাদের দেহ প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ দ্বারা গঠিত, তাহলে তাদেরকে আমরা জীব বলবো। তাহলে এখানে কয়েকটা কথা আছে, এই কথাগুলো হয়তো তোমরা বুঝো না। যেমন খাদ্য গ্রহণ, এই কথা তো সবাই বুঝো, তাই না? খাদ্য গ্রহণ করা তো সবাই বুঝো। উদ্ভিদ জি খাদ্য, স্যার। হ্যাঁ। আর এটা হলো আমরা বলেছিলাম বংশবৃদ্ধি, এটাও বুঝো। বিপাক, বিপাক বলে একটা কথা আছে, মেটাবলিজম, এটা সম্পর্কে কারো ধারণা আছে? না বিপাক, স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সম্পর্কে একটু ধারণা নাও। কে বলতে চাও? আচ্ছা স্যার বলবো, বলো। শারীরবৃত্ত কার্যাবলী। শারীরবৃত্ত কার্যাবলী হয়েছে, কিন্তু সেরকম পারফরম্যান্স পাবা না। হ্যাঁ আচ্ছা আমি বলি, তাহলে বিপাক হলো যে আমাদের জীবদেহে অনবরত কিছু জিনিস তৈরি হয়, কিছু জিনিস ভেঙে যায় অনবরত। যখন তৈরি হয় তখন তাকে বলি আমরা অ্যানাবলিজম, আর যখন কোনো যৌগ ভেঙে যায় তখন তাকে বলি ক্যাটাবলিজম। তাহলে আমাদের দেহের ভিতরে অনবরত ভাঙ্গা ও গড়ার কাজ চলতেছে। এই ভাঙ্গা ও গড়াকে একত্রে আমরা বলবো বিপাক। বিপাকের ইংলিশ হলো মেটাবলিজম। মেটাবলিজম, মেটাবলিজম ইকুয়াল টু হলো অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে তৈরি করা, আর ক্যাটাবলিজম মানে হলো ভেঙে ফেলা। তাহলে আমাদের দেহে অনবরত কিছু যৌগ তৈরি হয়, কিছু যৌগ ভেঙে যায়, এগুলোকে একত্রে আমরা বলবো বিপাক। ঠিক আছে। আর আরেকটা বলেছিলাম পরিচলন। পরিচলন সম্পর্কে, পরিচলন হলো যে আমরা আমাদের উদ্ভিদই বলো বা প্রাণী দেহ বলো, আমাদের দেহে কিছু জিনিস পরিবাহিত হয় তরল আকারে, গ্যাসীয় আকারে জিনিস পরিবাহিত হয়, এইটাকে আমরা বলবো পরিচলন। তাহলে আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ দ্বারা গঠিত, তাহলে এরাই হলো জীব। আচ্ছা 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদ ও প্রাণী কাকে বলে? এটা তো অনেকেরই পারার কথা, কেউ যদি বলতে চাও বলতে পারো, উদ্ভিদ ও প্রাণী কাকে বলে? কে বলবা? স্যার আমি বলবো। আচ্ছা বলো, নাম বলো। স্যার আমার নাম সোহানুর রহমান, সৌম্য সোহানুর রহমান। আচ্ছা সোহানুর রহমান বলো। স্যার উদ্ভিদ যারা হ্যাঁ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে হ্যাঁ উদ্ভিদ বলা হয়। হ্যাঁ আর প্রাণী মানে উদ্ভিদ, তারপর প্রাণী বললেন, প্রাণী হ্যাঁ মানে যারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হ্যাঁ। বা নিজে নিজে খাদ্য উৎপাদন করতে পারে না তাদেরকে প্রাণী বলে। আচ্ছা একটা হয়েছে, আরো আছে, যেমন উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেলুলোজ দ্বারা নির্মিত, প্রাণী কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। ঠিক আছে। হ্যাঁ। তারপর উদ্ভিদের যে সঞ্চিত খাদ্য তার নাম কি? স্টার্চ। প্রাণীর সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন। আবার আহ উদ্ভিদের যেমন কি আছে যে তোমার হলো চলন করতে পারে না, প্রাণী কি করতে পারে? চলন ক্ষমতা সম্পন্ন। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে উদ্ভিদ বা প্রাণী বলবো। তারপর স্যার কোষ গহ্বরের ব্যাপারটা। হ্যাঁ কোষ গহ্বরও আছে, উদ্ভিদে যেমন বড় কোষ গহ্বর থাকে, এই বড় কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াস একদিকে সরে গেছে, আর প্রাণীতে ছোট ছোট কোষ গহ্বর থাকে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা আসবো 3 নম্বর কোশ্চিন। এটা একটা খুবই একটা ভাইটাল একটা কোশ্চিন। তোমরা 9, 10 বা 7, 8 পড়ে আসছো, কিন্তু হয়তো অনেকে বুঝো অনেকে বুঝো না, মানে এটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা নেই। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা কি? আচ্ছা হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ কাকে বলবো? এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বা জিনোম বলে। আমি আবার বলছি, এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বা জিনোম বলে। তাহলে এক সেট ক্রোমোজোম যুক্ত বা এক সেট ক্রোমোজোমকে আমরা কি কি আকারে নামকরণ করতে পারি? জিনোম। এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু কয়টা জিনোম? এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু কয়টা জিনোম? একটা। এক সেট একটা। হ্যাঁ। আচ্ছা এখানে আমরা একটা উদাহরণ আকারে বোঝাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে মানুষের হ্যাপ্লয়েড কোষ, এখানে দেওয়া আছে মানুষের হ্যাপ্লয়েড কোষ। মানুষের হ্যাপ্লয়েড কোষে যে এক সেট ক্রোমোজোম আছে, এই এক সেট ক্রোমোজোমকে আমরা জিনোম বলতে পারি, বা আমরা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে।
মানুষের হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম আছে? এক সেট। এক। বা কয়টা জিনোম আছে? একটা। জিনোম আছে কয়টা? একটা। সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি? এন। ক্লিয়ার? এন। আচ্ছা, মানুষের হ্যাপ্লয়েড কোষগুলোর নাম কি? শুক্রাণু, আরেকটার নাম কি? ডিম্বাণু। মানুষের হ্যাপ্লয়েড কোষের নাম কি? শুক্রাণু, ডিম্বাণু। ইভেন সকল প্রাণী বা সকল উদ্ভিদের ক্ষেত্রেই হ্যাপ্লয়েড কোষের নাম হবে শুক্রাণু এবং হ্যাপ্লয়েড কোষের নাম হবে ডিম্বাণু। ক্লিয়ার? তাহলে জি স্যার। হ্যাঁ, এদেরকে আরো একটা নামে ডাকা হয়, সেটা কি? জনন কোষ। ঠিক আছে? শুক্রাণু ও ডিম্বাণু হলো জনন কোষ বা হ্যাপ্লয়েড কোষ। ক্লিয়ার? আচ্ছা, এখন জি স্যার। এখন একটু খেয়াল করো, শুক্রাণুতে কয়টা অটোজোম আছে? 22টা। এ মানে হলো অটোজোম, প্লাস এক্স, এক্স মানে হলো সেক্স ক্রোমোজোম। তাহলে মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম যেহেতু দুই ধরনের, একটা এক্স আর একটা হলো ওয়াই, তাহলে 22টা অটোজোম প্লাস এক্স, এটা মিলে একটা কম্বিনেশন হবে। আর আরেকটা হবে 22 প্লাস এ প্লাস ওয়াই, এটা মিলে একটা কম্বিনেশন হবে। তাহলে দুইটা আলাদা আলাদা কম্বিনেশনে শুক্রাণু তৈরি হয়। তাহলে 22টা অটোজোম মানে 22টি এবং এক্স মানে একটি, মোট কয়টা? 23টি। এখানেও ঠিক তাই, 22টি অটোজোম আর প্লাস ওয়াই মানে 23টি। তাহলে আমরা বলতে পারি মানুষের একটি হ্যাপ্লয়েড কোষ বা একটি শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 23টি। 23টি। গুড। তাহলে ক্রোমোজোম সেট কয়টি? একটি। একটি। জিনোম কয়টি? একটি। একটি। গুড। হ্যাঁ, ঠিক আছে। অনেকেই মনোযোগ সহকারে শুনতেছো, ভালো লাগতেছে। এরকম রেসপন্স করবা, আমারও ক্লাস নিতে ভালো লাগবে, তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে। চুপ করে বসে থাকলে হবে না। ক্লিয়ার? আসলে তোমাদের ক্লাস নিতে ভালো লাগছে আমার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ডিম্বাণু। ডিম্বাণুটা হলো, তাহলে মানুষের যে মেয়েদের ক্ষেত্রে জনন কোষের নাম হলো ডিম্বাণু। আর ডিম্বাণুতে এরকম কয়টা অটোজোম আছে? 22টা। মেয়েদের ক্ষেত্রে প্লাস 23। মেয়েদের ক্ষেত্রে শেষ ক্রোমোজোম থাকে দুইটি, কিন্তু দুইটি ক্রোমোজোম একই ধরনের, এক্স। ক্লিয়ার? এই জন্য মেয়েদের ক্ষেত্রে যখন ডিম্বাণু তৈরি হবে, তখন তাদের ডিম্বাণুর ধরন কিন্তু এক ধরনের ডিম্বাণু তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা ডিম্বাণুতেই 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম থাকবে। যেমন পুরুষের ক্ষেত্রে দেখেছিলাম জনন কোষ ছিল বা শুক্রাণু ছিল দুই ধরনের, কিন্তু মহিলাদের ক্ষেত্রে জনন কোষ বা ডিম্বাণু থাকবে এক ধরনের। ক্লিয়ার? এবং তাতেও ক্রোমোজোম সংখ্যা জি কয়টি? স্যার। 23টি। ক্লিয়ার? 23টি। হ্যাঁ, তাহলে জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা সেই ডিপ্লয়েড কোষ সম্পর্কে জানি। তাহলে ডিপ্লয়েড কোষ আমরা কি বলবো? দুই সেট ক্রোমোজোম যুক্ত কোষকে ডিপ্লয়েড কোষ বলে। দুই সেট ক্রোমোজোম যুক্ত কোষকে ডিপ্লয়েড কোষ বলে। বলে। হ্যাঁ, তাহলে মানুষের ডিপ্লয়েড কোষ আমরা মানুষদেরই বুঝাচ্ছি, এই জন্য আমরা যেহেতু সবাই মানুষদের বোঝালে একটু ভালো লাগে, আমাদের নিজেদের সম্পর্কেই জানা হয়। তাই মানুষের ডিপ্লয়েড কোষ, তাহলে আমরা বলবো এখানে ক্রোমোজোম সেট কয়টি? দুইটি। জিনোম কয়টি? দুইটি। দুইটি। আর এখানে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? 2n। আচ্ছা, এবার আসি মানুষের যে একটা ডিপ্লয়েড কোষ এখানে দেওয়া আছে, জাইগোট। ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার। জাইগোটটা কিভাবে হলো? শুক্রাণু ছিল এক সেট ক্রোমোজোম, ডিম্বাণুতে ছিল এক সেট ক্রোমোজোম, দুইটি যখন যৌনমিলন ঘটেছে এবং মিলিত হয়ে তৈরি করেছে জাইগোট। ঠিক আছে? এখন এখানে আসছে জাইগোট, এখানে 44 অটোজোম প্লাস দুইটি এস ক্রোমোজোম। তাহলে এই যে জাইগোটটা তৈরি হয়েছে, এখানে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46। 44 প্লাস 2, 46টি ক্রোমোজোম। ক্লিয়ার? বা এখানে আমরা বলতে পারি 23 জোড়া ক্রোমোজোম। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, 23 জোড়া ক্রোমোজোম বা 46টি। তাহলে মানুষের জাইগোটে যদি মহিলা হয়, তাহলে সেখানে 46টি ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে। আবার এখানে পুরুষের ভিতরে জাইগোটটা আছে, এখানে 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। তাহলে এখানেও কিন্তু 44 আর 2 46টি 46। হ্যাঁ, 46টি ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে এই জাইগোট কিন্তু পরবর্তীতে বিভাজিত হয়। আচ্ছা, আসিফ হোসেন কিছু বলবা? আসিফ হাসান।
হ্যালো স্যার। হ্যাঁ বলো আসিফ। আচ্ছা স্যার, মানুষের মধ্যে কি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুই ধরনেরই কোষ থাকতে পারে? আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন করেছো। আমি তোমার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। মনে করো যে মানুষ মায়ের পেটে আছে, মানে ভ্রূণ, মায়ের পেটে ভ্রূণটা আছে, ভ্রূণটা হলো কি তোমার আস্তে আস্তে বড় হয়ে শিশুতে পরিণত হয়েছে, ঠিক আছে? এখন এই শিশু যখন ভূমিষ্ঠ হলো, এই শিশুর দেহে শুধু দেহকোষ আছে। শিশুর দেহে শুধু কি আছে? দেহকোষ। দেহকোষ। হ্যাঁ। দেহকোষ। এখন এই শিশুটা যখন আস্তে আস্তে বাইরের পরিবেশে খাদ্য গ্রহণ করে বড় হচ্ছে, এবং তার যখন 12 বছর বা 13 বছর বয়স হবে, তখন তার একটা বয়ঃসন্ধিকাল হবে। আর এই বয়ঃসন্ধিকালীন সময়ে তার দেহে কিছু পরিবর্তন ঘটবে। হ্যাঁ, এগুলো যৌন বৈশিষ্ট্য কিছু প্রকাশ পাবে। হ্যাঁ, তার দাড়ি মোচ গজাবে। হ্যাঁ, যৌন অঙ্গগুলো সক্রিয় হবে। দেন তখন তাদের কি হবে, এই তোমার এই জনন কোষ তৈরি হবে, ঠিক আছে? জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? জনন কোষ। যদি পুরুষ হয় সেই জনন কোষের নাম কি? শুক্রাণু। আর যখন মহিলাদের ক্ষেত্রে ঠিক একই সময় তৈরি হবে ডিম্বাণু, ডিম্বাণু। ঠিক আছে? তাহলে মানুষের দেহে কখন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষ একসাথে থাকছে? তখন জনন কোষ তৈরি হবে 12 বছর বয়সে, Yes, বয়ঃসন্ধিকালের সময়। ইয়েস, গুড। তার আগ পর্যন্ত তার কিন্তু দেহকোষ, ঠিক আছে? কারো বয়স যদি 10 বছর হয়, তাহলে বলবো যে তোমার দেহে কি কি কোষ দ্বারা গঠিত, তখন অ্যান্সার কি হবে? জনন কোষ। হ্যাঁ, ভুল 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 হ্যাপ্লয়েড কোষ। ভুল বললা। আমি আবার কোশ্চেনটা করছি। দেহকোষ স্যার। কারো বয়স যদি 10 বছর হয়, তাহলে তখন তাকে বলা হয় যে তোমার দেহ কি কি কোষ দ্বারা গঠিত, তখন সেই অ্যান্সারে বলবে দেহকোষ। এখন আচ্ছা স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ বলো। তার মানে বয়ঃসন্ধিকাল তো 12 বছরের আগে অথবা পরেও হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, এটা পরিবেশের কন্ডিশনের কারণে হতে পারে। হ্যাঁ, যেমন শীতকালে যদি কারো জন্ম, মানে শীত এলাকায় যদি হয়, তাহলে সেখানে বয়ঃসন্ধিকাল আরো দেরিতে হবে, ঠিক আছে? সাইবেরিয়া, মস্কো, এগুলো সব শীত প্রধান এলাকা, সেখানে বয়ঃসন্ধিকাল আরো দেরিতে হবে। আর যদি উষ্ণ এলাকা হয়, হুম। হ্যাঁ, তাহলে সেখানে বয়ঃসন্ধিকাল আরো আগে হবে, 11 বছরও হতে পারে। ক্লিয়ার? Clear? আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার। স্যার এই বয়ঃসন্ধিকালটা হওয়ার কারণটা কি? বয়ঃসন্ধিকাল হওয়ার কারণটা কি? কারণ আমরা তো জীব, তাই না? এখন আমরা মানুষ হ্যাঁ। এক ধরনের প্রাণী। এখন আল্লাহ আমাদেরকে এরকম একটা বৈশিষ্ট্য দিয়েছে যে আমাদের বংশবৃদ্ধি করতে হবে। এখন বয়ঃসন্ধিকাল যদি কারো না ঘটে, কারো দেহে যদি আল্লাহ না করুক, কারো দেহে যদি না ঘটে, তাহলে তো তার জননকোষ তৈরি হবে না। পরবর্তীতে তখন সে কিভাবে তার বংশকে এগিয়ে নিয়ে যাবে, যদি জননকোষই তৈরি না হয়? বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কি করার জন্য বয়ঃসন্ধিকাল দরকার? বংশ বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, জননকোষ তৈরি প্লাস পরবর্তীতে বংশবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কি দরকার? এই বয়ঃসন্ধিকাল সময়টা দরকার। ক্লিয়ার? আচ্ছা, এটাই হলো মানে মানুষের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে আপনি বলেন যে বয়ঃসন্ধিকাল মানে জননকোষ সৃষ্টির জন্য নাকি গ্রহণযোগ্য, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তো একটু উল্টা হচ্ছে। উদ্ভিদ তো আপনার হলো বয়ঃসন্ধিকাল হয় না, ওদের তো উদ্ভিদের বংশবৃদ্ধি ঠিক না, আছে। উদ্ভিদের বয়ঃসন্ধিকাল হয় না, এটা আমি বলছি প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে? প্রাণীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল ব্যাপারটা আছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে নাই। তবে উদ্ভিদের ক্ষেত্রেও একটা উদ্ভিদ যখন চারা হলো, চারা হওয়ার সময় কি সে কি শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করতে পারে? হ্যালো, একটা উদ্ভিদ যখন হ্যালো। একটা উদ্ভিদ যখন চারা তৈরি করে, চারা তৈরির সাথে সাথে সে কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করতে পারবে না। সে কখন পারবে? যখন তার ফুল ফুটবে। বুঝলা? প্রাপ্তবয়স্ক হবে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হবে যখন ফুল হ্যাঁ। ফুটবে। এবং এই ফুল ফোটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন সময়, কারো 1 বছরে হতে পারে, কারো 6 মাসে হতে পারে, কারো 2 বছরে হতে পারে, কারো 10 বছরে হতে পারে, তাই না? তাহলে উদ্ভিদেরও হয়, হ্যাঁ পরোক্ষভাবে। হ্যাঁ ওটা ওই ফুল তৈরির সাপেক্ষে। কারণ ফুল তৈরির সাপেক্ষে তখন তোমার হবে পরাগরেণু, আর পরাগরেণু তৈরি হবে শুক্রাণু, কিন্তু আপনার আর গর্ভাশয় থেকে হবে ডিম্বাণু। কিন্তু পাতাকুচি এটা হ্যালো, হ্যাঁ হ্যালো, মানে ফুল তো পাতাকুচি ফুল হয় না, পাতা থেকে হয়। না তাহলে এটা সব উদ্ভিদে, কিছু কিছু ব্যতিক্রম তো থাকবেই। হ্যাঁ সব উদ্ভিদে তো আর ফুল হয় না। কারণ আমরা জানি যাদের ফুল ফোটে বা ফুল তৈরি হয় তাকে বলা হয় সপুষ্প, আর যাদের ফুল ফোটে না তাদেরকে কি বলা হয়? অপুষ্প, তাই না? তো সবার তো ফুল ফোটে না। যারা অপুষ্প, তাহলে তাদের বংশবৃদ্ধি কিভাবে হয়? তাদের বংশবৃদ্ধি হয় স্পোরের সাহায্যে। কার সাহায্যে? স্পোর বা রেণুর সাহায্যে, ঠিক আছে? তাহলে ওই স্পোর বা রেণুগুলোই পরবর্তীতে দেখা যাবে যে কোনোটা শুক্রাণু হিসেবে কাজ করছে,
কোনটা ডিম অণু হিসেবে কাজ করছে। হ্যাঁ, তো ওগুলো পরবর্তীতে আরো সেগুলো সম্পর্কে আরো পরে জানবা, আরো বিস্তারিত জানবা। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখো। ওকে, আচ্ছা ওকে স্যার। এখন হলো আমি একটা কোশ্চেন করছি। কোশ্চেনটা হলো, মনে করো একটা গরুর দেহকোষে বা জাইগোটে তোমার কি রয়েছে, 60টি ক্রোমোজোম রয়েছে। কয়টি ক্রোমোজোম? গরুর 60টি। 60টি। গরুর দেহকোষ বা গরুর জাইগোট বা গরুর জনন মাতৃকোষে 60টি ক্রোমোজোম আছে। ক্লিয়ার? তাহলে এই 60টি ক্রোমোজোম যদি হয়, তাহলে এখানে মোট ক্রোমোজোম সেট কয়টি আছে? 30টি। দুইটি। দুইটি। গুড। কি বললা? দুইটি অ্যান্সার কে দিলে? একটু নাম বলো। রায়ান। রায়ান, গুড। তাহলে দুইটি আছে, ক্রোমোজোম সেট থাকবে দুইটি। জিনোম কয়টি? দুইটি। আর জিনোম 2টি। হ্যাঁ, দুইটি। আর আমরা সূচিত করব 2n দ্বারা। আর আমরা বলবো জি, যে স্যার। একটা জিনোম বা একটা ক্রোমোজোম সেটে গরুর ক্ষেত্রে কয়টি ক্রোমোজোম থাকবে? 23টি। না, 23টা না, 30টি। 30 যারা বলছো তারা সঠিক। না, স্যার 30 জোড়া স্যার। না, 30 জোড়া হবে না। আমি বলেছি শুধু 30টি। এক সেট ক্রোমোজোম বা একটি জিনোমে কয়টি ক্রোমোজোম থাকবে? 30টি। ওকে, 30টি স্যার। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি, যে একটি জিনোম বা এক সেট ক্রোমোজোম, তাহলে 30টি থাকবে। এই 30টির মধ্যে 29টি থাকবে তোমার অটোজোম, আর অটোজোম। একটি থাকবে জনন, সরি, শেষ ক্রোমোজোম। একটি থাকবে শেষ ক্রোমোজোম। সেটা এক্স হতে পারে বা ওয়াই হতে পারে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা বলবো যে তাহলে সব প্রাণীর ক্ষেত্রে বা সব উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ যদি হয়, তাহলে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক সেট ক্রোমোজোম থাকবে বা একটা জিনোম থাকবে। ওকে, সবার ক্ষেত্রে। ওকে। জি স্যার। তবে নাম্বার অফ ক্রোমোজোম উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা হবে। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম কয়টি? 23টি। আবার গরুর ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম কয়টি? 30টি। 30টি। আবার আমরা আরে জানি ধান বলে একটা উদ্ভিদ আছে, ধানের ক্রোমোজোম হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম হবে 12টি। ওকে, 12টি। জি স্যার। তাহলে সবার ক্ষেত্রে ক্রোমোজোম সেট বা জিনোম একই থাকবে, কিন্তু ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটবে। ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা কি সবাই কোষ দেখেছো? হ্যাপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড কোষ, যে কোষই হোক, তোমরা কি খালি চোখে দেখেছো? না স্যার। স্যার। কেউ দেখো নাই? দেখছি স্যার, স্কুলে দেখছি। না। কে দেখছে? এটা হাত তোলো, আমার নাম বলো। কোষ, হ্যাপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড কোষ যে কোষই দেখেছো। ফাহাদ বিন সালাম, বলো। স্যার আমরা যে ডিম দেখি স্যার, মানে আমরা ডিম খাই, সেই ডিমটাই তো একটা কোষ। হ্যাঁ, সেটা কি ধরনের কোষ? স্যার সেটা ডিপ্লয়েড কোষ। আচ্ছা, সুন্দর অ্যান্সার। হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আসলে এই ডিপ্লয়েড কোষ হিসেবে, এবং কারণ আমরা কেন এটাকে ডিপ্লয়েড বলছি, কারণ আমরা সবাই জানি মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলো পরে যদি আমরা তা দেওয়াই, হ্যাঁ, তাহলে কি হবে? সেগুলো থেকে বাচ্চা বের হবে, তাই না? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তাহলে যে সমস্ত প্রাণীর ডিম থেকে যে সমস্ত প্রাণীর ডিম ফুটে বাচ্চা বের হবে, এই যে এই ধরনের সাউন্ড করো না, এটা রেকর্ড হচ্ছে, কাজেই এগুলো করো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সবাই তাহলে ডিম দেখেছি বা ডিপ্লয়েড কোষ দেখেছি এবং খেয়েওছি। শুধু দেখে নেই, খেয়েওছি। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটাও একটা বেসিক কোশ্চেন। তাহলে আমরা জীবদেহের যে ক্ষুদ্রতম একক, তার নাম কি? কোষ। কতগুলো কোষ? হ্যাঁ, কতগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ। না, পেশি। টিস্যু তন্ত্র। কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? টিস্যুতন্ত্র। আবার কতগুলো টিস্যু তন্ত্র মিলে কি তৈরি হবে? একটা অঙ্গ তৈরি হবে। একটা অঙ্গ তৈরি হবে। Good. আবার কতগুলো অঙ্গ মিলে কি তৈরি হবে? স্যার একটি দেহ তৈরি হবে। দেহ তৈরি হবে। পুরো না, শরীর। অঙ্গতন্ত্র কি তৈরি হবে?
অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র। আর কতগুলো অঙ্গতন্ত্র মিলে তৈরি হবে একটি দেহ বা একটি বডি। জি স্যার। ওকে, আচ্ছা এখন আমরা যদি আচ্ছা। আমরা যদি এখন জি স্যার। উদ্ভিদের ক্ষেত্রে আসি, যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে আসি, উদ্ভিদের একটা কোষের নাম বলো দেখি। মহিবুল ইসলাম শিয়াম, কোন জি কোশ্চেন? স্যার। হ্যাঁ, আমি বলেছি স্যার আপনি যে স্লাইডটা মানে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলছে স্যার, সেটা ডাউনলোড হচ্ছে না কারণ স্যার অ্যাক্সেস ডিনাইড ও আচ্ছা, আপনার ওইটা গুগল ড্রাইভে। আচ্ছা আমি ওটা অ্যাক্সেস করে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ, আর আমি জি যেটা স্যার। বলছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো একটা কোষের নাম বলতে পারবা? উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো একটা কোষ। স্যার ফ্লোয়েম না, টিস্যু প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমা প্যারেনকাইমা, কোষ আছে না? স্ক্লেরেনকাইমা, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্যারেনকাইমা কোষ, তারপর প্যারেনকাইমা ট্রাকিক কোষগুলো ভেসেল। প্যারেনকাইমা কোষগুলো মিলে কি তৈরি করবে? প্যারেনকাইমা টিস্যু। ঠিক আছে? বা যাইলে জি বা স্যার। হ্যাঁ, আবার এরকম জি। আছে, আবার কিছু আছে যে যে তোমার হলো শিবনল, শিবকোষ, এগুলো আছে না? হ্যাঁ, এগুলো মিলে তৈরি করবে তোমার জাইলেম টিস্যু বা ফ্লোয়েম, সরি শিবনল সঙ্গে ফ্লোয়েম টিস্যু গঠন করবে। ঠিক আছে? তো জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু এরকম তৈরি হতে পারে। তাহলে আবার মনে করো যে এই জাইলেম টিস্যু বা ফ্লোয়েম টিস্যু এরা আবার কি তৈরি করবে? তোমার পরিবহন টিস্যু তন্ত্র। উদ্ভিদের ক্ষেত্রে তাহলে পরিবহন টিস্যু তন্ত্র আছে। ঠিক আছে? আর জি স্যার। এই পরিবহন টিস্যু তন্ত্র বা টিস্যু তন্ত্রগুলো মিলে কি তৈরি করবে? অঙ্গ। উদ্ভিদের অঙ্গ কি কি আছে? উদ্ভিদের অঙ্গগুলোর নাম বাকল, কি? উদ্ভিদের অঙ্গগুলোর নাম কি? মূল, বাকল, পাতা, মূল, মূল, কাণ্ড, কাণ্ড। পাতা। হ্যাঁ, মূল, কাণ্ড, পাতা, এগুলো ফুল, ফল, এগুলো হলো অঙ্গ। আর অঙ্গতন্ত্র, উদ্ভিদের কি কোনো অঙ্গতন্ত্র আছে? উদ্ভিদের কি কোনো অঙ্গতন্ত্র আছে? উদ্ভিদের অঙ্গতন্ত্র নাই। উদ্ভিদ কি পরিপাকতন্ত্র আছে? নাই। রেশনতন্ত্র আছে? নাই। নাই। হ্যাঁ, তাহলে উদ্ভিদের কিন্তু কোনো অঙ্গতন্ত্র নাই। আচ্ছা, হ্যাঁ। মানুষের আছে। মানুষের আছে, গুড। মানুষের শোষণতন্ত্র আছে, পরিপাকতন্ত্র আছে, রেশনতন্ত্র আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে ফখরুল ইসলাম, তুমি কি কিছু বলবা? ইয়েস স্যার। বলো। আমরা অনেক সময় অঙ্গাণু নামে একটা শব্দ শুনি স্যার, এই অঙ্গ আর অঙ্গাণু এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। অঙ্গাণু, খুব ভালো একটা কথা বলেছো, অঙ্গাণু। তাহলে অঙ্গাণু সম্পর্কে শোনো। কোষের সাইটোপ্লাজমের ভিতরে, কোথায়? কোষের সাইটোপ্লাজমের ভিতরে। সাইটোপ্লাজমের ভিতরে। হ্যাঁ, কোষের সাইটোপ্লাজমের ভিতরে নির্দিষ্ট আকারের বা নির্দিষ্ট আকৃতি, হ্যাঁ, সজীব, নির্দিষ্ট আকৃতির সজীব এবং নির্দিষ্ট কাজ বিশিষ্ট যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। কি বলা হয়? কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু। তাহলে কোষীয় অঙ্গাণুর বৈশিষ্ট্যগুলো কি? এরা সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। তারপরে হলো এরা নির্দিষ্ট নির্দিষ্ট আকৃতির। আকার বিশিষ্ট, নির্দিষ্ট কাজ বিশিষ্ট এবং সজীব হতে হবে। ওকে, তাহলে তাকে আমরা হ্যাঁ। বলবো কোষীয় অঙ্গাণু। একটা কোষীয় অঙ্গাণুর নাম বলো দেখি। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, প্লাস্টিড। প্লাস্টিড, ঠিক আছে? রাইবোসোম। হ্যাঁ, রাইবোসোম, এগুলো সবই আছে, এগুলো সব কোষীয় অঙ্গাণু। লাইসোজোম। আচ্ছা, এবার আমরা উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান পড়ছি। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি? থিওফ্রাস্টাস। প্রাণীবিজ্ঞানের জনকের নাম কি? অ্যারিস্টটল। আর আরেকটা হচ্ছে হলো জীববিজ্ঞানের জনকের নাম কি? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। না, অ্যারিস্টটল। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস আছেন, উনি হলো আসলে শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাস। আরেকটা আছে দ্বিপদ নামকরণের জনক। আচ্ছা, ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, বলো। স্যার আমি ক্লাসের ভিডিওটা কোথায় পাবো? হ্যাঁ, ক্লাস ক্লাসের ভিডিওটা টাইম ক্লাস না, প্রায় শেষ। রেকর্ড দিয়ে দেবো, আমি রেকর্ড ইউটিউবে দিয়ে দেবো, ওটা দেখে নেবা। আর আরেকটা ব্যাপার হলো, আর স্যার এক্সেসটা স্যার অ্যালাউ করে হ্যাঁ দেন। হ্যাঁ, অবশ্যই অ্যালাউ করে দেবো। আর আমার অরিজিনাল মানে দেশের বাড়ি হলো রাজশাহী। হ্যাঁ, রাজশাহী কেউ আসো? হ্যাঁ আমি আছি। কে আছে? পাবনার। আর কি আসো? নাটোর স্যার, সিনা নাটোর। হ্যাঁ,
তো আচ্ছা, রাজশাহীতে যারা আছো তাদের জন্য অবশ্যই স্বাগতম। আর যারা অন্যান্য জায়গা থেকে আছো তাদেরকেও